হ্যালো ক্লাস। আচ্ছা, আজকের আমরা খুব দুটো ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যেটাকে বলা হয়। আর একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি ব্ল্যাক বডি রেডিয়েশন। ঠিক আছে, তাহলে দুটো টপিক খুব ইম্পর্ট্যান্ট। তাহলে প্রথম টপিকটা হেডিং করছি, খুবই ইম্পর্ট্যান্ট, ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, যেটা ম্যাক্সওয়েল প্রপোজ করেছিল এই থিওরিটাকে 1857-এর কাছাকাছি। ঠিক আছে, 1857-এর কাছাকাছি। আচ্ছা, ব্যাপারটা একটু বোঝা দরকার আছে। আচ্ছা, ম্যাক্সওয়েল কি বললেন? ইলেকট্রোম্যাগনেটিক থিওরি মানে কি? ইলেকট্রো মানে কি তড়িৎ, আর ম্যাগনেটিক মানে কি চুম্বক, তাই তো? অর্থাৎ বলতে পারি ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, যদি বাংলায় যদি কেউ বলে ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব। আচ্ছা, ম্যাক্সওয়েল বললেন একটা কথা, যে যদি ধরো একটা চার্জ পার্টিকেল মানে কি, মানে যে পার্টিকেলটার মধ্যে কিছু আধান আছে, কিছু চার্জ আছে, সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে। তাহলে ধরো একটা চার্জ পার্টিকেল, সে আইদার কি করবে, অসিলেট করবে, অসিলেট। আচ্ছা, অসিলেট মানে কি? মানে দুলবে। দুলবে মানে কি? ধরো এই অসিলেশন দেখেছো তো, এই পেন্ডুলাম, ঘড়ির যে পেন্ডুলাম কেমন থাকে, এইভাবে থাকে না? ঠিক কি করে, একবার এই দিকে যায় আর একবার এই দিকে যায়। তাহলে এই যে মোশনটা, অর্থাৎ একটা চার্জ কণা, কি কণা এটা, কীরকম হতে হবে? চার্জড পার্টিকেল, সে যদি অসিলেট করে এইভাবে, মানে কি ধরো এই একটা সেন্টার বা এইটা তার স্থিতাবস্থা, এখান থেকে এদিকে যে ডিস্টেন্স যাচ্ছে এদিকেও সে ডিস্টেন্স আসছে, করে এইভাবে সে একটা দুলায়মান গতি একটা তার আছে, দোলন হচ্ছে একটা, বলতে পারি। ঠিক আছে, যেটাকে ইংলিশে বলছে অসিলেট। তাহলে যদি একটা চার্জ পার্টিকেল অসিলেট করে, বা আর কি বললেন, যে চার্জ পার্টিকেলটার মধ্যে যদি একটা অ্যাক্সিলারেশন থাকে, অ্যাক্সিলারেশন মানে কি কি বলা হয়, যেটা বলা হচ্ছে ত্বরণ, অ্যাক্সিলারেশন, বা যদি একটা চার্জ পার্টিকেল মন্দন হয়, এটাকে কি বলা হয়? ত্বরণ। ত্বরণ মানে কি? ত্বরণকে বলা হয় বেগ বৃদ্ধির হার। অর্থাৎ একটা বেগ বেগ কত রেটে ইনক্রিজ করছে, একটা স্পিড কত রেটে ইনক্রিজ করতে পারে, সেটাকে বলা হয় ত্বরণ। নিশ্চয়ই ফিজিক্সে পড়েছো। আচ্ছা, আর এটা কি, যদি কণাটা যদি ডিসিলারেটও করে, মানে কি মন্দন হয়, অর্থাৎ এর যদি ডিসিলারেশন হয়, অর্থাৎ এর যদি মন্দনও হয়, ঠিক আছে, এর যদি মন্দনও হয়, তাহলে কি করবে, এই যে কণাটা, এই কণাটা একটা রেডিয়েশন ছাড়বে। ঠিক আছে, এই কণাটা একটা রেডিয়েশন ছাড়বে। সেই রেডিয়েশনটা কেমন হবে, অর্থাৎ এরম এরম যদি তিনটে কন্ডিশন যদি হয়, হয় কণাটা অসিলেট করছে, বা কণাটার অ্যাসিলারেশন হচ্ছে, বা কণাটার ডিসিলারেশন হচ্ছে, এই তিনটে যদি হতে পারে একটা কণার, তখন ওই কণাটা কি করে, ওই কণাটা একটা রেডিয়েশন ছাড়ে, একটা রেডিয়েশন ছাড়ে। এই যে রেডিয়েশনটা ছাড়ছে, এই রেডিয়েশনটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে ব্যাপারটা কি হলো, বলছে যদি কোনো চার্জড পার্টিকেল সে যদি অসিলেট করে, বা সে যদি অ্যাক্সিলারেশন করে, বা তার যদি ডিসিলারেশন হয়, তাহলে কি করে, ওই চার্জ পার্টিকেল কি করে, একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ে। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ে, অর্থাৎ একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ছাড়ে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে কি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেটাকে আমি বলতে পারি কি বাংলায়, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, আচ্ছা, তাহলে বলে তো দিলাম তড়িৎ চুম্বকীয় তরঙ্গ জিনিসটা কি। তাহলে হোয়াট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এই জিনিসটা কি?
বলছে যে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যখন কোনো একটা জায়গার উপর দিয়ে যায় তখন সেটা তার দুটো অ্যাক্সিস বা দুটো উপাংশে বিভক্ত হয়। মানে বলছে ধরো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আমি বলছি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সে ধরো আমি বলছি এই বরাবর সে ধরো যাচ্ছে, ঠিক আছে, এই বরাবর ধরো যাচ্ছে। বলছে এই ওয়েভের যে প্রোপাগেশন, অর্থাৎ এই ওয়েভটা যে প্রোপাগেট করছে, অর্থাৎ ওয়েভটা যে বিস্তার লাভ করছে, সেই ওয়েভের বিস্তারের ঠিক লম্বভাবে দুটো উপাংশ কাজ করে। যে দুটো উপাংশ কি হয়, একে অপরের লম্ব হয়। তাহলে আমি একটু বলে দিই, লিখে দিই একটুখানি, যে দেয়ার ইজ অ্যান inseparable electric field vector and magnetic field vector। অর্থাৎ বলছে যখন এই ওয়েভটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যখন প্রোপাগেট করে তখন এটা দুটো জিনিস থাকে। একটা কি, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। আচ্ছা ভেক্টর কেন, ভেক্টর তো স্কেলার রাশি, ভেক্টর রাশি তো নিশ্চয়ই পড়েছো। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কি, সেটা একটা ভেক্টর বেসিক্যালি। ইলেকট্রিক ফিল্ড ভেক্টর থাকে, আরেকটা কি থাকে, আরেকটা থাকে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর থাকে, ঠিক আছে। এবারে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর হচ্ছে এর সাথে অ্যাসোসিয়েট থাকে। এবার এরা কীভাবে থাকে, ঠিক আছে, বলছে এই দুটো হুইচ আর perpendicular to each other, যেগুলো কি একে অপরের সঙ্গে পারস্পরিক লম্বভাবে থাকে, হ্যাঁ। আর কি, অ্যান্ড perpendicular to the direction of propagation of wave। কিছুই না, কোনো কঠিন কথা লিখিনি আমি। কি লিখেছি, যে এই যে ওয়েভটা যে এইদিকে যাচ্ছে না, যেদিকে প্রোপাগেট করছে, অর্থাৎ যেদিকে ওয়েভটা বিস্তার লাভ করছে, তার ঠিক লম্বভাবে তার সঙ্গে দুটো উপাংশ কাজ করে। আচ্ছা তোমাকে আমি বোঝাতে পারছি না, ধরো আমি বলছি তুমি রাস্তা দিয়ে হাঁটছো, মানে রাস্তাটা যে তুমি সোজা হাঁটছো সেটা ধরো তুমি একটা ওয়েভ, রাস্তা তুমি সোজা হাঁটছো। এবার ঠিক তোমার মাথার ঠিক ওপর দিকে যদি আমি একটা উপাংশ ধরি, আর ঠিক রাস্তাটার ঠিক সাইড দিয়ে যদি একটা উপাংশ ধরি, মানে এই ধরো তোমার রাস্তা, এই খাতাটা ধরো আমার রাস্তা, আমি ঠিক খাতার উপর দিকে একটা উপাংশ ধরলাম এইভাবে, আর এটা ধরলাম এই সাইড দিয়ে, তাহলে কি এরা একে অপরের সঙ্গে পারস্পরিক লম্ব, মানে এই সাইডটার উপরটা লম্ব, আর তুমি যেদিকে হাঁটছো সোজা তার সঙ্গেও তো এরা লম্ব। মানে ব্যাপারটা দেখতে ঠিক তুমি এরম বুঝতে পারবে। ধরো ধরো আমি বলছি আমি এই দিকে হাঁটছি, ঠিক আছে, তাহলে আমার এই হাঁটার দুটো উপাংশ আছে। একটা উপাংশ কি, যেটা উপর দিকে, আমার মাথার উপর দিকে, তাহলে কি সেটা আমার সাথে লম্ব হচ্ছে, এই হাঁটার দিকের সাথে দেখো 90 ডিগ্রি হচ্ছে এই অ্যাঙ্গেলটা। আর একটা কি আছে, আরেকটা বাঁ দিকে আছে এইভাবে, বা ডান দিকে, যে কোনো একটা দিকে থাকতে পারে, মানে আমার আঙুলটা দেখো, আরেকটা কি এই দিকে আছে, মানে এটা এর সঙ্গেও লম্ব, এটা এর সঙ্গেও লম্ব। তোমরা সেই বার্নোর সাইকেল পড়েছিলে না, বার্নো চক্র, কীরকম দেখাতো, ফিল্ড ভেক্টর এইভাবে, যে তড়িৎ ক্ষেত্রে যদি অভিমুখ এদিকে হয়, চুম্বক ক্ষেত্রের অভিমুখ এইদিকে, ঘূর্ণনের অভিমুখ এইদিকে, পড়েছিল তো বার্নোর সাইকেলে, ঠিক সেই রকমই। অর্থাৎ আমি যদি এটাকে বোঝাতে চাই তাহলে ব্যাপারটা এরকম আসবে, যদি ওয়েভটা এই দিকে যায়, অর্থাৎ আমি ধরলাম ওয়েভটা যাচ্ছে এই দিকে, এটা ধরলাম জেড ডাইরেকশন, ঠিক আছে। আচ্ছা, আর এটা ধরলাম ওয়াই ডাইরেকশন, আর ঠিক এর সঙ্গে লম্ব আরেকটা ডাইরেকশন আছে, এটা 3 ডাইমেনশনাল পিকচার, বুঝতে পারছো তো। এটা আমি এটা এক্স। তাহলে যদি আমি বলছি জেডটা কি, জেডটাকে বললাম যে এইটা ডিরেকশন অফ প্রোপাগেশন অফ আমি ইএম লিখে দিলাম, হ্যাঁ, ইএমডব্লিউ মানে কি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অর্থাৎ জেডটা এই দিকে যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যায়,
তাহলে এর ঠিক উপর দিকে, উপরটা তো আমি খাতার উপর এইভাবে দেখাতে পারছি না, এই যে এইভাবে তো আমি আর ছবি আঁকতে পারবো না, সেটা আমি এইভাবে দেখিয়েছি। মানে কি এগুলো কি সব, এগুলো সব 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, অর্থাৎ একটা এরকম উপরে আছে, একটা পাশে আছে। বলছে যদি ডিরেকশন অফ প্রোপাগেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি এই দিকে জেড অ্যাক্সিস বরাবর হয়, তাহলে এই এক্স বা ওয়াই অ্যাক্সিসের মধ্যে একটাই কি থাকবে, একটাই থাকবে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, আর একটাই কি থাকবে, আরেকটা থাকবে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। অর্থাৎ একটাই থাকবে কি তড়িতের অভিমুখ মানে তড়িতের ভেক্টর, আর একটাই কি থাকবে চুম্বকের ভেক্টর মানে ম্যাগনেটিক ফিল্ড, সেটাকে চুম্বকের ভেক্টর বলা হয়। চুম্বক ক্ষেত্র মানে একটা দিকে তড়িৎ ক্ষেত্র থাকবে, তড়িৎ ক্ষেত্র ভেক্টর, আর একটা দিকে চুম্বক ক্ষেত্র ভেক্টর থাকবে। মানে যে ব্যাপারটাকে আমি এভাবে দেখালাম, ধরো এটা যদি এই দিকটা, এই দিকটাই আমি বলছি, এই দিকটা হচ্ছে তোমার আমি ধরলাম এইচ, ঠিক আছে, আমি ধরলাম এটাকে হচ্ছে এটা এইচ ভেক্টর। এইচ ভেক্টর মানে কি চৌম্বক ক্ষেত্র ভেক্টর। আর ঠিক তার মানে অপোজিট বলছি, যে তার পারপেন্ডিকুলার বা লম্বভাবে কি কাজ করবে, লম্বভাবে কাজ করবে ইলেকট্রিক ভেক্টর। ইলেকট্রিক ভেক্টরটাকে আমি এইভাবে দেখালাম, ধরো এই এই এটা কি, এটা হচ্ছে তোমার ইলেকট্রিক ভেক্টর। ঠিক আছে, তাহলে জিনিসটা নিশ্চয়ই বোঝা গেল যে ইলেকট্রিক ভেক্টরটা কোন দিকে কাজ করছে আর ম্যাগনেটিক ভেক্টরটা কোন দিকে কাজ করছে। ঠিক আছে, এবারে আমি যদি এই জিনিসটাকে একটা ছবিতে যদি আমি ওকে যদি ফেলে দেখাই, একটা 3D ডাইমেনশন আঁকার আমি চেষ্টা করছি, এটা তুমি দেখে নাও একটু ভালো করে, এটা আমাকে দেখালাম, বোঝালাম বেসিক্যালি যে এটা যদি এইদিকে প্রোপাগেট করে তাহলে এটা এইদিকে সবসময়, ধরো আমি এই ওয়েভটা এইখান থেকে এতটা গেল, সবসময় কি এর একদিকে ইলেকট্রিক ভেক্টর, উপর দিকে ম্যাগনেটিক ভেক্টর সব সময় চলতে আছে। যতক্ষণ ওয়েভটা প্রোভাইড করবে তার সঙ্গে সঙ্গে এই ইলেকট্রিক ভেক্টর আর ম্যাগনেটিক ভেক্টরগুলো লম্বভাবে একে অপরের সঙ্গে সবসময় চলতে থাকবে। ঠিক আছে, এটা আচ্ছা এটাকে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, এটা মোটামুটি একটা আইডিয়া নিশ্চয়ই করে নিয়েছো। আচ্ছা এটাকে আমি একটু 3 ডাইমেনশনাল পিকচারে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা পেজ উল্টালাম আমি, আমি বলছি যে ধরো আমি এক্স ওয়াই জেডটাকে আবার আঁকলাম, ঠিক আছে, এক্স ওয়াই জেডটাকেই আমি আবার এঁকেছি। আচ্ছা আমি বললাম যে ধরো এই দিকটা, এই দিকটা আছে ধরো আমার জেড ডাইরেকশন, এই দিকটা আছে আমার ওয়াই ডাইরেকশন, আর এই দিকটা আছে আমার লেটস সে এক্স ডাইরেকশন। ঠিক আছে, জেড ওয়াই আর এক্স, ঠিক আছে, জেড ওয়াই আর এক্স। এবার যদি একটা তোমার বেসিক্যালি একটা ওয়েভ, যদি আমি যদি বলছি ওয়েভটা কি করছে, ওয়েভটা বলছি আমি ওয়াই অ্যাক্সিস বরাবর এদিকে ওয়েভটা যাচ্ছে, এই ওয়াই এটা কি, এটাকে আমি বলছি ডিরেকশন অফ প্রোপাগেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তার মানে কি আমি বললাম যে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি বলছি যে ওয়েভটা এই বরাবর মুভ করছে। ঠিক আছে, তাহলে এই বরাবর যদি মুভ করে তাহলে কি দুটো অংশ থাকবে, একটা কি থাকবে, একটা তোমার এই জেড অ্যাক্সিস বরাবর থাকবে হয় ইলেকট্রিক বা ম্যাগনেটিক, আমি ধরছি জেড অ্যাক্সিস বরাবর থাকছে তোমার, আমি ধরছি যে তোমার বেসিক্যালি থাকছে এদিকে ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড। তাহলে এটাকে আমি একটা ইলেকট্রিক ফিল্ড যদি থাকে, আমি এটাকে একটা তল করে ফেলছি, ধরো একটা তল এটা বেসিক্যালি, অর্থাৎ এই যে তলটা আছে এই তলটা বরাবর কি কাজ করবে, এই যে তলটা আছে এই তলটা বরাবর কাজ করবে আমার ইলেকট্রিক ফিল্ড। আর কোন তলটা বরাবর ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে, যে এই তলটা, এই যে একটা উপর দিকে কাজ করছে এইভাবে, একটা পাশ দিয়ে কাজ করবে, মানে কি এই যে তলটা আছে, অর্থাৎ আমি এটাকে যদি আমি মোটামুটি এইভাবে আঁকছি এটাকে, ধরি এই আর এটাকে বললাম আমি ধরো লেটস সে এই, আর এটাকে যদি আমি একটু বাড়িয়ে দিই এইদিকে, তাহলে অর্থাৎ এই যে রেড কালারের যে তুমি বক্সটা দেখছো, যে তলটা দেখছো, এটা এই বরাবর কি বলছে, এই বরাবর থাকছে ইলেকট্রিক ফিল্ড। আর এই যে এর যে ঠিক কেটে দিয়েছে যে তলটা একদম পারপেন্ডিকুলার, এই যে তলটাকে কেটেছে বেসিক্যালি, ছবিটা ভিজুয়ালাইজ করতে পারছো তো, এই তলটাকে যে কেটে দিয়েছে এটা কি, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড যদি থাকে তাহলে ব্যাপারটা তুমি এরকম এভাবে এটাকে আঁকতে পারো, যে প্রথমে কী করলাম আমি ওয়েভটাকে প্রোভাইড করাচ্ছি, ওয়েভটা এইভাবে প্রোভাইড হচ্ছে, লেটস সে আমি ধরলাম যে এইখান থেকে ওয়েভটা প্রোভাইড করছে, সে ধরো এইভাবে আসছে, এটা কি এই দিক বরাবর তার কি কাজ করছে, এই দিক বরাবর কাজ করছে তার ইলেকট্রিক ফিল্ড, তাই তো।
এদিকে বরাবর তার কাজ করছে ইলেকট্রিক ফিল্ড। আর ঠিক ম্যাগনেটিক ফিল্ডটা কীভাবে কাজ করবে? ম্যাগনেটিক ফিল্ডটা ঠিক কাজ করবে এই বরাবর। আমি যদি এটাকে ঠিক আছে, আমি এইভাবে দেখাচ্ছি, এই 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 ঠিক আছে, আচ্ছা এই মোটামুটি এইভাবে কাজ করছে তোমার ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, তাহলে এই যে উপরের রেডটাকে দেখালাম এটা কি, এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আর এই যে এইটাকে দেখালাম এটাকে কি বলা হচ্ছে, ইয়েলো মানে তোমার গ্রিনটা, এটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড, মানে এটাকে আমি এইচ ভেক্টর বললাম। এবার জিনিসটা ক্লিয়ার হলো কীভাবে কাজ করছে, অর্থাৎ এই দিকে যদি তোমার ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে উপরে কি থাকবে ইলেকট্রিক ফিল্ড, আর ওয়েভটা এইভাবে প্রোপাগেট করছে। ক্লিয়ার? মোটামুটি এটা একটা আইডিয়া মোটামুটি দিয়ে দিলাম। বইতেও এর ছবি পাবে, ভালোভাবে এই ছবিটা দেওয়া আছে বইতেও ভালো করে দেখতে পারো। আচ্ছা, এবার বলছি যে এই যে তোমার বেসিক্যালি যে তোমার যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যে প্রোপাগেট করছে সেটাকে কীভাবে তুমি ডিনোট করতে পারো, কীভাবে লিখতে পারো? তাহলে এর ফর্মুলাটা তুমি যেটা লিখতে পারো সেটা হচ্ছে কি, তোমরা নিশ্চয়ই ক্রস প্রোডাক্ট নিশ্চয়ই পড়েছো ভেক্টরে, আশা করি পড়েছো ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট। আচ্ছা, তাহলে আমি যদি বলছি যে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়ালস টু, সেটা কি, সেটা হচ্ছে ডিরেকশন অফ কার ডিরেকশনের ক্রস প্রোডাক্ট হবে, একটা হচ্ছে ই ভেক্টরের আর একটা হচ্ছে এইচ ভেক্টরের। অর্থাৎ এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে যেটা আসে সেটা কি হয়, সেটা হচ্ছে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা প্রোপাগেট করে। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এবারে কি এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে কথাবার্তা তাহলে বলা হলো, তাহলে এবার মোটামুটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কিছু কিছু প্রপার্টিজ জানা দরকার আছে। আচ্ছা, প্রথম নম্বর প্রপার্টিজ, আমি যদি বলছি প্রপার্টিজ বা তার কিছু কিছু মানে বৈশিষ্ট্য যদি বলতে পারি, কিছু কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, প্রপার্টিজ কিছু কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যদি আমি বলি, এক নম্বর বৈশিষ্ট্য বলা যেতে পারে যে আচ্ছা এগুলো কীরকম হতে পারে, মানে ওয়েভগুলো, আচ্ছা বলছি আমি উদাহরণগুলো পরে বলছি। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রথম নম্বর বৈশিষ্ট্য কি, এর যে প্রোপাগেশনটা অর্থাৎ এ যে ছুটে যায় তার স্পিডটা হচ্ছে, এর যে স্পিড বেসিক্যালি সেই স্পিডটা হচ্ছে লাইটের স্পিডের সমান। বোঝা গেল যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে গতিবেগটা, সেই গতিবেগটা হচ্ছে কি আলোকরশ্মির গতিবেগের সঙ্গে সমান হবে, যার ভ্যালু কত, ভ্যালুটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সবাই জানা আছে 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড আর 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা আর কি, আর বলছে যে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা এগুলো কি করে, এগুলো হচ্ছে মানে তোমার এর যে প্রোপাগেশনটা হয় সেই প্রোপাগেশনের জন্য কোনো মিডিয়াম লাগে না, তাহলে কি মানে কোনো মাধ্যম লাগে না, মানে ইট নিডস নো মিডিয়াম টু প্রোপাগেট। মানে ব্যাপারটা কি বুঝলে তো, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যে বিস্তার লাভ করে, প্রোপাগেট মানে কি বিস্তার লাভ করা, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা যে বিস্তার লাভ করে তার জন্য কোনো মাধ্যমের দরকার হয় না। ঠিক আছে, কোনো তাহলে মাধ্যমের দরকার হয় না। মোটামুটি এইগুলো মোটামুটি তার বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রপার্টিস। ঠিক আছে, আচ্ছা এবার এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রপার্টিস বলার পরে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কিছু কিছু যে তোমার ব্যাপার আছে, মানে এর ফ্রিকোয়েন্সি আছে, মানে এর কিছু কিছু প্রপার্টিজের মধ্যে কিছু টার্ম থাকে, মানে এরও কিছু কিছু বৈশিষ্ট্য থাকে বলতে গেলে। সেই বৈশিষ্ট্যগুলো কী কী? ঠিক আছে, আচ্ছা বৈশিষ্ট্য বলতে এর একটা ফ্রিকোয়েন্সি বলে একটা টার্ম আছে, এর একটা ওয়েভলেন্থ আছে যেটা বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, ফ্রিকোয়েন্সি মানে যেটা বলা হয় কম্পাঙ্ক, এর একটা বেগ আছে যেটা বলা হয় তরঙ্গ বেগ, যেটা আমি বললাম যে তরঙ্গ বেগটা কী হয়। ঠিক আছে, একটা বেগ নিশ্চয়ই আছে, আর কি, আর এর হচ্ছে কি একটা তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার আছে। তাহলে চারটি খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা তোমাদের মনে রাখতে হবে। সেই মনে রাখার ব্যাপারগুলো বলছি। প্রথম যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ। আচ্ছা আগে তরঙ্গ সম্পর্কে একটু কথাবার্তা বলে রাখি। ধরো একটা তরঙ্গ, ঠিক আছে, আমি তরঙ্গটা আমি তোমাকে একটা এঁকে দেখাচ্ছি। ধরো একটা তরঙ্গ এই বিস্তার লাভ করছে, কিভাবে, এইভাবে।
তরঙ্গকে দেখতে এরকমই হয় বেসিক্যালি, ঠিক আছে? তাহলে একটা তরঙ্গ প্রোপাগেট করছে এইভাবে। আচ্ছা, হোয়াট ইজ তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ? বলছে যে একটা পূর্ণ তরঙ্গের যে দৈর্ঘ্য বা একটা ফুল ওয়েভের যে দৈর্ঘ্য তাকে বলা হয় তার ওয়েভলেন্থ। ফুল ওয়েভের লেন্থ কী বলা হবে? ওয়েভলেন্থ। আচ্ছা, ফুল ওয়েভ কাকে বলবো? দেখো, ফুল ওয়েভ জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। ধরো তরঙ্গটা এইখান থেকে শুরু হয়ে এই উপর দিকে গেল, একটা করলো হাফ অসিলেশন, আবার এই দিকে একটা এলো, অর্থাৎ এইখান থেকে শুরু হয়ে উপরে একটা কমপ্লিট করলো, নিচে একটা কমপ্লিট করলো, যেখানে শেষ হলো সেইটাই হচ্ছে একটা তোমার ফুল ওয়েভ, যাকে তুমি বলতে পারো বেসিক্যালি ল্যামডা, যেটাকে ল্যামডা দিয়ে ডিনোট করা হয়। অর্থাৎ এইখান থেকে একটা তরঙ্গ শুরু হলো, সে তরঙ্গটা এইখানে গিয়ে শেষ হলো, এইটাই হচ্ছে বলা হচ্ছে একটা ফুল ওয়েভ। এই যে পুরোটা না, এই যতটা আমি তোমাকে দেখালাম, এই যে এতটা, এইটা হচ্ছে কি, এটাকে বলা হবে ফুল ওয়েভ, বা বলা হবে পূর্ণ তরঙ্গ। ফুল মানে কি পূর্ণ, আর ওয়েভ মানে তরঙ্গ। বা আরেকভাবে বলতে পারো, এইখান থেকে যেমন এইটা ধরতে পারো, আবার কি বলতে পারো, এই যে দুটো তরঙ্গ, এই যে তরঙ্গটার পিক আছে না, পিক পয়েন্ট, মানে এই একটা আর এই একটা, মানে দুটো একই ফেজের, মানে উপরটাকে যদি আমি প্লাস ধরি, নিচেটাকে মাইনাস ধরতে হবে। বলছে দুটো একই ফেজের পিক পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা, অর্থাৎ এই দুটোর মধ্যে যে ডিস্টেন্সটা, সেটাকেও তুমি তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারো, ঠিক আছে? সেটাকেও তুমি কি বলতে পারো? তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারো। আচ্ছা, তাহলে এটাকে তুমি কি তার সংজ্ঞা কি দেবে? মানে তোমাকে ডেফিনেশন চাই, বইতে আছে দেখবে যে কোনো তরঙ্গের পরপর অবস্থিত দুটি শীর্ষের মধ্যে দূরত্ব, মানে এই দুটো শীর্ষের মধ্যে দূরত্বকে তুমি ল্যামডা বলতে পারো, তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারো, ঠিক আছে? বা আমি যদি বলি যে না, আমি একটু অন্যরকমভাবে বলবো, একটু ভালোভাবে বলবো, এটা আমি বলতে পারি যে ডিস্টেন্স ট্রাভেল পার অসিলেশন বাই আ ওয়েভ। অর্থাৎ এইটা কি, এটা হচ্ছে একটা অসিলেশন। এই যে আমি দেখাচ্ছিলাম না যে অসিলেশন মানে কি, এই মানে এখান থেকে শুরু হলো, এই গেল, গিয়ে এই গেল, গিয়ে এই আসবে, এইটা হচ্ছে একটা ফুল অসিলেশন, ঠিক আছে? মানে আমি ধরো আমি এখান থেকে ছাড়লাম, থেকে এখান থেকে ছেড়ে ছেড়ে এই গেল আর এই এলো, এটা হচ্ছে ফুল অসিলেশন। সেটাকে ওয়েভের সময় কী করে দেখানো হয়? এটাকে আমি ছাড়লাম, সে এই গেল আর এই এলো, এইটাকে কী বলা হয়? এইটাকে বলা একটা ফুল অসিলেশন, বা একটা পুরো একটা ইউনিট অসিলেশন। তাহলে এই জন্য বলা হয় ডিস্টেন্স ট্রাভেল পার অসিলেশন বাই এ ওয়েভ। অর্থাৎ একটা অসিলেশনের সময়ে একটা ওয়েভ বা তরঙ্গ কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, কতটা দূরত্ব সে গেছে, তাকে কী বলা হবে? তরঙ্গ দৈর্ঘ্য। বইতে সংজ্ঞা আছে, আমার লেখানোর কোনো দরকার নেই, তুমি নিজে থেকে লেখো, আমি জাস্ট আমার কাছে জাস্ট বুঝে নাও। লেখালেখি তো অনেক বই থেকে তুমি নোট করতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে কি, একটা ডিস্টেন্স ট্রাভেল পার অসিলেশন বাই এ ওয়েভ। তাহলে এই যে একটা ফুল অসিলেশন বা একটা পূর্ণ তরঙ্গ, এই তরঙ্গটার যে ডিস্টেন্স, তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভ লেন্থ। ওকে, আচ্ছা, উল্টাই। ওকে, চলো নেক্সট আসছি একটা টার্ম যেটা খুব ইম্পর্টেন্ট। সেটা কি? সেটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, সেটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তাহলে 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখে রাখো, কি? কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। এগুলো সব কার? সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কথাই বলছি, ঠিক আছে? তাহলে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। বলছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সিটা কি? বলছে একটা তরঙ্গ 1 সেকেন্ডে, মানে আমি এটা যদি বলি, ধরো একটা তরঙ্গ আমি এঁকে দিলাম, প্রথমে এঁকে দিই, দেখতে তাহলে সুবিধা হবে। এই একটা তরঙ্গ আমি এঁকেছি, তরঙ্গটা যাচ্ছে এই 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 ধরো আমি বললাম যে আমি একটা র্যান্ডাম পয়েন্ট করে দিলাম, এইখানে একটা পয়েন্ট করে দিলাম, র্যান্ডাম একটা পয়েন্ট, তরঙ্গের বিস্তারের মধ্যে একটা আমি বিন্দু ধরলাম। বলছে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ, মানে কতটা দৈর্ঘ্য হবে? এই এতটা দৈর্ঘ্য, মানে এই ল্যামডা ডিস্টেন্সের যতগুলো তরঙ্গ ওই 1 সেকেন্ডে এইখান থেকে বের হবে। অর্থাৎ আমি একটা তরঙ্গ যাচ্ছিল, ছুটছিল, তার মাঝখানে একটা বিন্দু পয়েন্ট ধরলাম,
ওই বিন্দু পয়েন্টটা ধরে বলছি যে ওই বিন্দুটার মধ্য দিয়ে যতগুলো পূর্ণ তরঙ্গ 1 সেকেন্ডে যাবে তাকে কি বলা হবে? তাকে বলা হবে ফ্রিকোয়েন্সি। বা যদি একটু ঘুরিয়ে বলতে হয় আমরা এটাকে বলতে পারি যে নাম্বার, আচ্ছা আমি ভালো করে লিখি, নাম্বার অফ কমপ্লিট অসিলেশন পার সেকেন্ড। অর্থাৎ আমি কি বলতে পারি যে 1 সেকেন্ডে যতগুলো অসিলেশন হয়েছে কী করে বুঝবো? এখান থেকে যদি পুরো একটা অসিলেশন যতগুলো এপাশ দিয়ে বেরোবে ততগুলোই তত অসিলেশন হয়েছে। একটা অসিলেশন মানে কি? এইখান থেকে এতটা একটা অসিলেশন। এবার আমি ধরো এখানে একটা পয়েন্ট দিয়ে দিয়েছি, আমি বলছি এই যে ডিস্টেন্সটা কতবার এখান থেকে ট্রাভেল হয়েছে সেটা তার কম্পাঙ্ক হবে, ফ্রিকোয়েন্সি হবে। সহজ কথায় বলতে গেলে সংজ্ঞা আছে, বলছে যে একটি বিন্দুর মধ্য দিয়ে, মানে তরঙ্গের গতিপথের একটির বিন্দুর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যত সংখ্যক তরঙ্গ অতিক্রম করে, মানে এই যে টোটাল যে এই জিনিসটা, এইটা ওই একটা বিন্দুর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যত সংখ্যক এইটা অতিক্রম করতে পারবে তাকে কি বলা হবে? তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তাহলে কি, যে একটি বিন্দুর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যত সংখ্যক তরঙ্গ অতিক্রম করে, লেখা থাকলে লিখে নাও যে একটি বিন্দুর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যত সংখ্যক তরঙ্গ অতিক্রম করে সেই সংখ্যাকে ওই তরঙ্গের কি বলা হবে? কম্পাঙ্ক। ঠিক আছে, বা তাকে বলা হবে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিকে ডিনোট করা হয় নিউ দিয়ে। এটা কি বলা হয়? নিউ। এইরকম করে লিখলে একে কি বলা হবে? নিউ। ঠিক আছে, আচ্ছা এর ইউনিট কি হবে? আচ্ছা আগেরটা আমি ইউনিট বললাম না, ভুলে গেছি। আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? কিছু একটা দৈর্ঘ্য, কিছু একটা লেন্থ। দৈর্ঘ্যের ইউনিট কি হয়? সিজিএসে কি সেন্টিমিটার, আর এসআইতে মিটার। তাহলে এই একই জিনিস হবে, তরঙ্গ এটা দৈর্ঘ্য বেসিক্যালি। তাহলে সিজিএসে কি হবে? সেন্টিমিটার, এসআইতে হবে কি? মিটার। ওকে, আচ্ছা আর এটার কি হবে? এটার হচ্ছে ইউনিট হবে যেটাকে বলা হয়, এর ইউনিটটা একটু, এর ইউনিটটা কী হবে বলো দেখি। এই যে অসিলেশনগুলোকে, এই যে একটা হয়েছে না, এটাকে তুমি একটা ফুল সাইকেলও বলতে পারো। কি, এই যে একটা কমপ্লিট যেটা হয়েছে এটা সাইকেল, মানে দেখো একটা কমপ্লিট সার্কেল ঘুরে এসেছে বেসিক্যালি। মানে যদি একটা অসিলেটার নাও এইভাবে, সে এইখানে গেল, গিয়ে এইখানে ঘুরে এলো, আবার একটা পেন্ডুলাম এইখান থেকে গিয়ে এইখানে ঘুরে এলো, তার মানে কি একটা ফুল সার্কেল কভার করলো। ঠিক আছে, বা একটা ফুল সাইকেল কভার করলো, বেসিক্যালি সাইকেল বলা হয় এটাকে। তাহলে ইউনিটটা কি হয়? এর ইউনিটটা হয় সাইকেলস পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে কতগুলো সাইকেল হয়েছে। ঠিক আছে, বা তাকে বলা হবে, বা এটাকে বলা হবে কি, লিখছি, এটাকে বলা হয় হার্জ। এটাকে বলা হয় HZ দিয়ে লেখা হয়, কি বলা হয়? হার্জ। এটাকে HZ দিয়ে লেখা হয়। ঠিক আছে, সাইকেলস পার সেকেন্ড, বা তুমি একে হার্জ বলতে পারো। ক্লিয়ার? আচ্ছা এবারে বলে দিই তরঙ্গ বেগটা বলে দিই আগে, যে তরঙ্গ বেগ বা যেটাকে বলা হচ্ছে ভেলোসিটি অফ ওয়েভ। তো নর্মাল জিনিস, ভেলোসিটি অফ ওয়েভ মানে তুমি কি বলবে? ভেলোসিটি অফ ওয়েভ মানে 1 সেকেন্ডে কোনো কণা যে দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, 1 সেকেন্ডে কোনো কণা না, এখানে কণার ক্ষেত্রে কি, সেটা কণার ভেলোসিটি হতো। তাহলে 1 সেকেন্ডে একটা তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, ধরো আমি এই তরঙ্গটা ছেড়েছি, এইখান থেকে যাচ্ছে, ধরো আমি এইটাকে মেজার করছি যে এইটুকু যে জিনিসটা কত দূর যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে 1 সেকেন্ডে এটা এত একটা ডিস্টেন্স চলে গেছে। তাহলে আমি কি বলবো? ওই তরঙ্গের বেগটা হচ্ছে ওটাই। তাহলে কি, যে ডিস্টেন্স traveled by a wave per second, সেটা কি বলা আছে? তরঙ্গ বেগ। ইউনিট কী হবে? বেগের ইউনিট হবে। ইউনিট কী হবে? সিজিএসে হবে তোমার সেন্টিমিটার পার সেকেন্ড। এটা কি হচ্ছে সিজিএসে, সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স বলতে পারি আমি। আর এসআইতে কী হবে? মিটার সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে তোমার এসআইতে। ক্লিয়ার? এসআইতে কি হচ্ছে? মিটার সেকেন্ড ইনভার্স। আচ্ছা এবারে বলছে যে এই যে তরঙ্গ বেগ আছে আর তরঙ্গের ফ্রিকোয়েন্সি আছে,
এই দুটোর মধ্যে সম্পর্ক কি বলো দেখি? এই দুটোর মধ্যে সম্পর্ক, তরঙ্গ বেগকে যদি আমি ভি ধরি, যদি ভি ধরি, তাহলে ভি সমান হচ্ছে এই নিউ ইন্টু ল্যামডা, অর্থাৎ কম্পাঙ্ক আর তরঙ্গ তোমার যে দৈর্ঘ্য আছে তার যদি গুণিতক করা হয় তখন তাকে বলা হবে তরঙ্গের বেগ। আচ্ছা, তরঙ্গের এই যে তরঙ্গের বেগ, মানে এটা তো বেসিক্যালি আমি কি পড়ছি এখন? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই না? আমি পড়ছি এখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বেগ কত হয়? আলোর বেগের সঙ্গে সমান, যেটাকে আমি সি দিয়ে লিখি। তাহলে আমি লিখতে পারি সি সমান নিউ ইন্টু ল্যামডা, তাই তো? সি সমান লিখতে পারি নিউ ইন্টু ল্যামডা, বা ল্যামডা সমান নিউ বাই সি। এখান থেকে ম্যাথস আছে, ল্যামডা সমান কি হচ্ছে? ল্যামডা সমান নিউ বাই সি। ওকে, আচ্ছা, নেক্সট যেটা আসছে সেটাকে বলা হচ্ছে ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা। তাহলে কি এটাকে বলা হচ্ছে ওয়েভ নাম্বার, বা কি বলা হবে একে? তরঙ্গ সংখ্যা। ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা, যাকে প্রকাশ করা হয় বা ডিনোট করা হয় নিউ বার দিয়ে। ঠিক আছে, ডিনোট করা হবে তাকে নিউ বার, এই যে উপরে একটা এরকম দিয়ে নিউ বার দিয়ে করা হয়। ঠিক আছে, আচ্ছা, এটার সোজা একটা হিসাব কি? এটা বলছে যে একটা ইউনিট লেন্থে, ধরো একটা ইউনিট লেন্থ নিয়েছি, সেই ইউনিট লেন্থের মধ্যে কতগুলো তরঙ্গ থাকবে। ধরো আমি বললাম যে আমি ধরো লেটস একটা তরঙ্গ আমি এঁকেছি এইভাবে, এটা তোমার তরঙ্গ। আমি ধরো বললাম যে আমি এই তরঙ্গটা যেদিকে বিস্তার করেছে সেদিকে আমি একটা মেজার করলাম যে আমার এইখান থেকে এতটা হচ্ছে আমি 1 সেন্টিমিটার বা 1 মিটার, একটা ইউনিট লেন্থ। কি এটা? একটা ইউনিট লেন্থ, 1 একক কোন একটা দৈর্ঘ্য। বলছি 1 একক দৈর্ঘ্যের মধ্যে কতগুলো তরঙ্গ আছে? একটা ফুল তরঙ্গ মানে কি? এইখান থেকে এতটা, ঠিক আছে, এইখান থেকে এতটা। বলছি ঠিক এতটা, মানে এই যে একটা ফুল তরঙ্গ, মানে এরকম কতগুলো তরঙ্গ এই আমার ইউনিট লেন্থের মধ্যে থাকবে। 10টা থাকলে হবে 10টা, তরঙ্গ সংখ্যা হবে 10টা। 100 থাকলে হবে 100টা। আমার এখানে কটা? আমার এখানে আমি একটা ধরাতে পেরেছি। যাই হোক, একটা নিশ্চয়ই থাকে না, অনেক থাকে। আমি এটাকে যদি আমি এত বড়টা ধরে যদি আমি একটা ইউনিট লেন্থ করি, তখন দেখো কতগুলো হচ্ছে। তখন এই একটা, আবার এখান থেকে শুরু করো, এই একটা, আবার এখান থেকে শুরু করো, এই একটা, অর্থাৎ মোটামুটি 3টে হচ্ছে। তখন আমি বলবো কি তরঙ্গ সংখ্যা 3, অর্থাৎ ইউনিট লেন্থের মধ্যে যতগুলো তরঙ্গ থাকবে। তাহলে আমি বলে দিই যে নাম্বার অফ, আচ্ছা এনও ফুল স্টপ লিখছি, মানে একটু শিখে নাও। এনও ফুল স্টপ লিখি মানে শর্ট ফর্মে হচ্ছে নাম্বার, তারপরে অফ, নাম্বার অফ ওয়েভস পার ইউনিট লেন্থ। ঠিক আছে, নাম্বার অফ ওয়েভস পার ইউনিট লেন্থ। তাহলে একটা তোমার হচ্ছে এর মধ্যে যতগুলো তরঙ্গ থাকবে, মানে একটা ইউনিট একক দৈর্ঘ্যের মধ্যে যতগুলো তরঙ্গ থাকবে তাকেই বলা হবে হচ্ছে তরঙ্গ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, একে প্রকাশ করা হয় নিউ বার দিয়ে। এটা সমান হচ্ছে কি 1/λ। ঠিক আছে, তাহলে নিউ বার সমান 1/λ। এই জিনিসটা বুঝতে পেরেছো কি? ব্যাপারটা কি হলো? 1/λ কেন হলো? আরে ব্যাপারটা কি, আমি বলছি যে ধরো ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে একটার মধ্যে কতগুলো ল্যামডা আছে সেটা তো তোমার নিউ বার হবে, তাই তো? তার মানে কি আমি বললাম যে ল্যামডা সংখ্যক, মানে এটা বলা যায় যে আমি বলতে পারি এটাকে যে এক এককের মধ্যে আছে ল্যামডা খানা তরঙ্গ। ঠিক আছে, মানে একটা তোমার হচ্ছে বেসিক্যালি 1 সেন্টিমিটার বা 1 একক ইউনিটের মধ্যে আছে আমার ল্যামডা খানা, না ভুল কেন বলছি, ব্যাপারটা হচ্ছে তোমার ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য বেসিক্যালি। এবার বলছি কতগুলো ল্যামডা আছে 1 এককের মধ্যে, সেটা হচ্ছে কি 1/λ, তাই তো? ল্যামডা যদি ওয়েভ লেন্থ হয় তাহলে কি তোমার নিউ বারটা কি আসবে? 1/λ আসবে। মানে কি একটা ইউনিটের মধ্যে কতগুলো ল্যামডা আছে সেটাই হচ্ছে তোমার নিউ বার। ঠিক আছে, তাহলে নিউ বার সমান কি 1/λ হচ্ছে। আচ্ছা, 1/λ যদি এটাকে করা হয়, তাহলে আবার আমি সমান কি জানি, মানে বেসিক্যালি ল্যামডা সমান আমি এখান থেকে কি করতে পারি? এখান থেকে ল্যামডা সমান নিউ বাই সি করতে পারি। তাহলে এখান থেকে আমি এটাকেও লিখতে পারি 1/নিউ/সি, মানে কি হতে পারে? এটা উল্টে দিলে সি/নিউ।
ক্লিয়ার তো? এটা হবে কি সি বাই নিউ, অর্থাৎ নিউ বার সমান 1/λ হতে পারে, বা হতে পারে তোমার সি বাই নিউও হতে পারে। আচ্ছা ইউনিট কী হবে, আমি যদি বলি আর ইউনিট কী হবে বলো? নিউ বার মানে কি 1/λ, মানে কি 1/, একটা দৈর্ঘ্য, তাহলে এখানে যদি সেন্টিমিটার থাকে তাহলে কী হবে? সেন্টিমিটার ইনভার্স কিসে? এটা সিজিএসে। এখানে যদি মিটার থাকে তাহলে কী হবে? মিটার ইনভার্স, সেটাও কী হবে? সিজিএস। তাহলে এটাই হচ্ছে ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বারটা কী তাহলে, বা তরঙ্গ সংখ্যা, যে একটা একক দৈর্ঘ্যের মধ্যে কতগুলো তরঙ্গ ফিট করছে বা কতগুলো তরঙ্গ আছে, সেটাকেই বলা হবে হচ্ছে তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার। ঠিক আছে, তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার। আচ্ছা, এটা 1/λ কেন হলো সবার কাছে ক্লিয়ার তো ব্যাপারটা? যে ল্যামডাখানা তরঙ্গ আছে এককের মধ্যে, ঠিক আছে, ল্যামডাখানা তরঙ্গ আছে 1 ইউনিটের মধ্যে, তা সেটাই তো তোমার হচ্ছে বেসিক্যালি তোমার ওই ওয়েভ নাম্বার, মানে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যওয়ালা কতগুলো তরঙ্গ আছে সেটা বের করতে হবে। সেটা কী হয়? সেটা হচ্ছে 1/λ, দ্যাট ইজ নিউ বার, বা যেটা বলা হচ্ছে সি বাই নিউ। ঠিক আছে, এটাই কি? এটা তোমার হচ্ছে তরঙ্গ সংখ্যা। ওকে, আচ্ছা যদি বুঝতে আরও অসুবিধা হয় তাহলে আমি একটা নর্মাল জিনিস বলছি। ধরো একটা রোড আছে, ঠিক আছে, একটা রোড আছে, সেই রোডটা হচ্ছে কি 1 কিলোমিটারের রোড। কত? 1 কিলোমিটারের রোড। এবার আমি বলছি যে 1 কিলোমিটার রোডের মধ্যে 200 মিটারওয়ালা কতগুলো রোড পাবো? 200 মিটারওয়ালা, অর্থাৎ ধরো আমার এখান থেকে এটা আমার 200 মিটার, তাহলে এরকম কতগুলো রোড পাবো? যতগুলো রোড পাবো সেটা কী হবে? সেটাই হচ্ছে আমার তরঙ্গ সংখ্যা। মানে আমি ধরলাম যে একটা তরঙ্গের দৈর্ঘ্যটা ধরলাম, আমার ধরো একটা 200 মিটারের তরঙ্গ আছে, লেটস সে যে একটা 200 মিটারের তরঙ্গ, তার মানে কি ল্যামডাটা আমার 200 মিটার তরঙ্গ দৈর্ঘ্য, তাই তো? তাহলে আমি বলছি 1 কিলোমিটারের মধ্যে কতগুলো এরকম ল্যামডা আছে, মানে কতগুলো 200 মিটার আছে, সেটা কী হবে? সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। তাহলে আমি বললাম যে তাহলে সেটা কীরকম হবে? সেটা তুমি করতে গেলে কী হবে? যে এই 1 কিলোমিটার মানে কি 1000 মিটার বাই 200 মিটার, কত হচ্ছে? 5 মিটার। অর্থাৎ কী করলাম আমি? লিটারালি করলাম কি 1 কিলোমিটার বাই এই মিটার, 200 মিটার মানে কি ল্যামডা, তাই তো? মানে এই যে লেন্থটা তো 1 কিলোমিটার, বেসিক্যালি আমি এটাকে এইভাবে লিখতে পারতাম যে 1 কিমি বাই 200 মিটার। এই যে মানে কি, সেটা কী হবে? মানে 1 কিমি বাই মানে 1/λ। ব্যাপারটা ক্লিয়ার তো? নিজে থেকে মাথা খাটাও, নাহলে এই জিনিসটা বুঝতে একটু অসুবিধা হয় সবার, আমি জানি, কিন্তু একটু মাথা খাটাও যে কেন আমি 1/λ করেছি, যে কতগুলো আছে আমার ল্যামডা, আমার এখান থেকে এইটুকু ধরো আমি ল্যামডা বলছি, তাহলে এরকম একক দৈর্ঘ্যের মধ্যে কতগুলো ল্যামডা আছে? 1/λ ততগুলো তাদের তরঙ্গ আছে, তাই তো? এটা তোমার ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এটা মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য। এবারে এইরকম যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো কত, এই ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গগুলো কতগুলো আছে একক দৈর্ঘ্যের মধ্যে? 1/λ, দ্যাট ইজ দিস। ক্লিয়ার? ওকে, আমি নেক্সট চলে আছি তাহলে। ওকে, আচ্ছা, এবার আমি এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে, এই রেডিয়েশনগুলো সম্পর্কে একটু কথাবার্তা বলি, যে কোন রেডিয়েশন কীরকম, কে কেমন, কে ভালো, কে খারাপ, কে মন্দ, সব একটু বলে দিই, ঠিক আছে? আচ্ছা, প্রথমত আসছি যেগুলো আমরা চোখে দেখতে পাই, যেগুলোকে বলা হয় ভিজিবল রেডিয়েশন। কি? যেগুলোকে আমরা চোখে দেখতে পাই। আমি লিখে দিচ্ছি এখানে, খাতার ঠিক মাঝামাঝি লেখো, ভিজিবল রেডিয়েশন। ভিজিবল রেডিয়েশন মানে কি? যেগুলোকে আমি চোখে দেখতে পাই, দৃশ্যমান, যেগুলো আমি চোখে দেখতে পাই, দৃশ্যমান বর্ণালী বা রেডিয়েশন, দৃশ্যমান আলো বল, ঠিক আছে? তার মধ্যে কী কী থাকে? ওই যে একটা সাদা আলোকে যদি ভাঙো 5-6টা 7টা কালার তুমি পাবে। ভিভজিওর কী কী থাকে? ভিভজিওর, VIV, হ্যাঁ, GYOR, মানে কি কি হচ্ছে? ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এই কালারগুলো আমরা চোখে দেখতে পাই। বাকি যেগুলো দেখতে পাই পিঙ্ক ফিঙ্ক, এগুলো কি সব মিক্সিং কালার, এর সাথে এটা মিক্স, ওর সাথে ওটা মিক্স। দৃশ্যমান মোটামুটি আমরা এই কটা দেখতে পাই। তার তো বলতে পারি স্যার কালো কালারও তো দেখতে পাই না, কালো বলে কোনো কালার হয় না। কালো মানে কি? যে জায়গাটা কালো তার মানে সে সব কিছু আলোকরশ্মি শোষণ করে নিয়েছে,
সে কোনো আলোক রশ্মি তোমার দিকে ছাড়ছে না। আমরা আলো কখন দেখতে পাই? যদি কোনো একটা জিনিস আলোক রশ্মি ছাড়ে বা কোনো আলো যদি প্রতিফলিত হয়ে আমার চোখে আসে, তখন তো আমি জিনিসটাকে দেখতে পাবো। ও কী করছে? কোনো প্রতিফলিত করছে না। কালো রং কী করে? সব শোষণ করে নেয়। ও সব আলোক রশ্মি শোষণ করে নিচ্ছে, তো ও কিছু ছাড়ছে না। তো যদি না ছাড়ি মানে কি, আমি কোনো আলো দেখতে পাচ্ছি না, কোনো আলো নেই মানে কি, সেটা কালো। তাহলে কালো রং বলে কিছু নেই, কালো রং বলে কোনো রঙই হয় না, সেখানে কিছু থাকে না, সেখানে সমস্ত কিছু শোষিত হয়ে যায়, কোনো কিছু রিফ্লেক্ট হয় না, কোনো ওয়েভলেন্থ রিফ্লেক্ট হয় না, তাই সেটা কালো। তাহলে আমি দৃশ্যমান বলতে এই আমি 7টা মোটামুটি দেখতে পাই। আচ্ছা, এবার আমি এদের ওয়েভলেন্থগুলো বলে দিই। ঠিক আছে, আমি এখানে সাইডে, আচ্ছা আমি এখানে ওয়েভলেন্থ লিখে দিই। ওয়েভলেন্থ কি? তরঙ্গ দৈর্ঘ্য। এদের তরঙ্গ দৈর্ঘ্য মোটামুটি কতটার মধ্যে ভ্যারি করে বলছে যে ভিভ0 মানে দৃশ্যমানটা, এর তরঙ্গ দৈর্ঘ্য মোটামুটি ভ্যারি করে 3500 অ্যাংস্ট্রম থেকে মোটামুটি 7500 অ্যাংস্ট্রমের কাছাকাছি। অ্যাংস্ট্রম মানে কি জানো তো? না জানা নেই? 1 অ্যাংস্ট্রম মানে কত? 10⁻⁻8 সেন্টিমিটার, তাই তো? তাহলে সেটাই হচ্ছে এইটা, এইটা হচ্ছে অ্যাংস্ট্রম। ঠিক আছে, মানে 3500 অ্যাংস্ট্রম থেকে 7500, এদেরকে এটা হচ্ছে ওয়েভ লেন্থ। এখানে লিখে দিই, এখানে উপরে লিখে দিই একটা ওয়েভ লেন্থ। এটা ওয়েভ লেন্থের একটা ছক টাইপের, মানে কি এগুলো সব তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ভিভ0 এই যে এইগুলো আছে তরঙ্গ দৈর্ঘ্য কতটা ভ্যারি করে? 3500 থেকে 7500 অ্যাংস্ট্রমের মধ্যে। সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার হবে? লালের। তাই কি হয়, লালকে আমরা যত দূরে সবসময় ডেঞ্জার লাইট বা কোনো মানে বিপদের সংকেত হিসেবে লালকে ইউজ করি, কারণ লাল আলোটা সব থেকে চোখে আমাদের বেশি পড়ে, অনেক দূর থেকে হলে বেশি পড়বে, কারণ এই তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে বেশি। সব থেকে কম কার? ভায়োলেটের, 3500। ঠিক আছে, আচ্ছা এবার আমি বলছি কি, এবার আমি বলছি তরঙ্গ দৈর্ঘ্য আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, উপর দিকে যাই। ঠিক আছে, তাহলে এদিক বরাবর কী করবো, আমি তরঙ্গ দৈর্ঘ্যটাকে বাড়াবো। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে ল্যামডা সমান কি? ল্যামডা সমান হচ্ছে c/নিউ। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে ফ্রিকোয়েন্সি কী হবে, বা কম্পাঙ্ক কী হবে? কম্পাঙ্ক কমবে। মানে এদিক বরাবর ল্যামডা বাড়ে আর এদিক বরাবর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কমে যায়। তাহলে আমি ল্যামডা আস্তে আস্তে বাড়াচ্ছি, মানে কম্পাঙ্ক আমি আস্তে আস্তে কমাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এর পরে যেটা আসছে ভিজিবল রেডিয়েশন, বা তোমার এর পরে যেটা আসছে সেটা হচ্ছে আইআর রেডিয়েশন। ঠিক আছে, কী বলা হয় এটাকে? আইআর রেডিয়েশন, অর্থাৎ আইআর এর মোটামুটি ওয়েভলেন্থ তোমার একটু বেশি হবে। যেটা বলা হয় আইআর, ইনফ্রারেড। পুরো নাম কি? ইনফ্রারেড, INFRARED, ইনফ্রারেড। ঠিক আছে, তাহলে আইআর রেডিয়েশন এটাকে বলা হয়। আচ্ছা, এই আইআর রেডিয়েশনটা কী করে? এটা হচ্ছে আমাদের একটু গরম অনুভব করে। আমরা যেই সূর্যের তাপটা বেড়ে যে আমাদের গরম লাগে, সেই গরমটা কাজে লাগে জানো তো? সূর্যের তাপ থেকেই আইআর রেডিয়েশন আসে। এই আইআরটা কী করে? আমাদের শরীরে গরমের অনুভূতিটা তৈরি করে। কোনো জিনিস, এই আমরা খাবার খাচ্ছি, সেখানে যদি গরম লাগছে, সেই গরমটা কি? সেই গরমটা কেবলমাত্র আইআর রেডিয়েশনের জন্য। আইআর রেডিয়েশন যদি না থাকতো তাহলে আমরা গরমটাকে ফিল করতে পারতাম না। তাহলে কি এটা? তাহলে কি এটা হচ্ছে, আমি বলে দিই, এটা মোটামুটি একটা কী করে, এটা মোটামুটি একটা হিটিং ইফেক্ট দেখায়, মানে হিটিং ইফেক্ট দেখায়, তাই তো? একটু একটু মানে শরীরে একটু তাপের সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে এটা কি বলবো? এটা হচ্ছে এর যে ওয়েভলেন্থটা আছে, আর এটা কিন্তু ক্ষতিকারক কিন্তু না। এই যে তাপটা তুমি পুড়ে তো যাও না সূর্যের আলো, তো নিশ্চয়ই ক্ষতিকারক না বেসিক্যালি। তাহলে এর যে ওয়েভলেন্থটা সেটা ভ্যারি করে মোটামুটি তোমার 7500 অ্যাংস্ট্রম থেকে 10⁻⁻8 মিটারের কাছাকাছি। ঠিক আছে, 7500 অ্যাংস্ট্রম থেকে 10⁻⁻8 মিটারের কাছাকাছি মোটামুটি এটা ভ্যারি করে। অর্থাৎ কী হচ্ছে? ওয়েভলেন্থ আস্তে আস্তে তোমার বাড়ছে। ঠিক আছে, ওয়েভলেন্থ আস্তে আস্তে তুমি বাড়াচ্ছ। আচ্ছা, এবার নেক্সট এটা আসছে আইআর এর পরে, সেটা হচ্ছে তোমার আইআর এর পরে তোমার আসছে মাইক্রোওয়েভ। ঠিক আছে, কী বলা হচ্ছে? মাইক্রোওয়েভ রেডিয়েশন। ঠিক আছে, মাইক্রোওয়েভ রেডিয়েশন বা মাইক্রোওয়েভ তরঙ্গ তুমি বলতে পারো। মাইক্রোওয়েভ রেডিয়েশন বা মাইক্রোওয়েভ তরঙ্গ তুমি বলতে পারো। আচ্ছা, এই মাইক্রোওয়েভ তরঙ্গ কী করে? এই যে মাইক্রো ওভেন আমরা বলি, এই যে মাইক্রো ওভেনে যে জিনিসপত্র আমরা গরম করি, সেখানে কি ইউজ করা হয়? সেখানে মাইক্রোওয়েভ রেডিয়েশন ইউজ করা হয়। তার ফলেই আমাদের রান্নাবান্না করা হয় ওখানটায়।
তাহলে ওটা কী করবে, তাহলে এই মাইক্রোওয়েভটা মোটামুটি তোমার কী কী কাজে লাগবে, এই সময় যে বেসিক্যালি তোমার যেই মোবাইলে যে বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সিগুলো তুমি পাচ্ছ, মোবাইলের বিভিন্ন রকম ট্রান্সমিশন যেগুলো পাচ্ছ, সেগুলো বেসিক্যালি তুমি মাইক্রোওয়েভের সাহায্যেই তুমি করতে পারবে। তুমি একটা কোনো জিনিস ধরো তুমি কোনো কিছুকে তুমি হয়তো একটা ওভেনে তুমি এই ওয়েভটাকে কাজে লাগাতে পারবে, ঠিক আছে। এটা আবার কুলিং ইফেক্টও দিতে পারবে। তাহলে এর কী হতে পারে, এটা হচ্ছে তুমি আমি বলতে পারি যে এটা তুমি বেসিক্যালি মাইক্রোওয়েভে ইউজ করতে পারো, মাইক্রোওয়েভ ওভেনে ইউজ করতে পারো, ঠিক আছে। মাইক্রোওয়েভ ওভেনে এটা ইউজ হয় বেসিক্যালি, ঠিক আছে। আচ্ছা, আর কি হয়, মোবাইল ফ্রিকোয়েন্সিতে ইউজ করা হয়, মোবাইল ফ্রিকোয়েন্সিতে ইউজ করা হয়, ঠিক আছে। আবার কি হয়, আবার এটা মাঝে মাঝে কুলিং ইফেক্টের জন্য ইউজ করা হয়, অর্থাৎ ঠান্ডা করার জন্য কুলিং ইফেক্টের জন্য ইউজ করা হয়, ঠিক আছে। তো এর যে ওয়েভলেন্থটা সেটা তোমার আসছে 10⁻⁻8 মিটার থেকে 10⁻⁻5 মিটারের কাছাকাছি, 10⁻⁻8 মিটার থেকে 10⁻⁻5 মিটারের কাছাকাছি, ঠিক আছে। আচ্ছা, এবার হায়েস্ট যেটা তোমার ওয়েভলেন্থ যেটা আসছে সেটাকে আমি বলছি রেডিও ওয়েভ, ঠিক আছে। এটাকে কি বলছি, রেডিও ওয়েভ, বা যেটাকে বলা হয় রেডিও তরঙ্গ বা দীর্ঘবিতার তরঙ্গ, যেটাকে তুমি বলতে পারো রেডিও ওয়েভ, ঠিক আছে। রেডিও ওয়েভ কী হবে, যে রেডিও ট্রান্সমিশন যেগুলো হয়, ঠিক আছে, এই প্লেনে যে ট্রান্সমিশন হয়, রেডিও ট্রান্সমিশন করাতে পারি এখান থেকে। তাহলে এখান থেকে কী হয়, রেডিও ট্রান্সমিশন হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তুমি বিভিন্ন রকম যে তোমার প্রাকৃতিক ঘটনা যেগুলো হয় না, বিভিন্ন রকম প্রাকৃতিক ঘটনা আছে, তোমার আর্থকুয়েক বা বন্যা, সেগুলো কি বলে কি, সেগুলো মেজার করা যায় এই রেডিও ওয়েভ দিয়ে। ওখান থেকে তুমি একটা আশঙ্কা পেতে পারো, রেডিও ওয়েভকে একটুখানি অ্যানালাইজ করে তুমি কোনো একটা জায়গায় আর্থকুয়েক বা বন্যার ব্যাপারটাকেও তুমি বুঝতে পারবে, ঠিক আছে। আর্থকুয়েক, বন্যা বা কোনো একটা বড় কিছু ঘটনা, মানে যে কোনো একটা কিছু বড় কিছু ঘটনাকে তুমি মোটামুটি বুঝতে পারবে। তাই মোটামুটি লিখে রাখছি এখানে আর্থকুয়েক লিখে রাখছি, যেটা বলে ভূমিকম্প, আর্থকুয়েক্স, ঠিক আছে। আর্থকুয়েক্স, বিভিন্ন রকম আর্থকুয়েক্স বা বিভিন্ন রকম তোমার হচ্ছে এনভায়রনমেন্ট বা আমি বলতে পারি যে জিওলজিক্যাল ইভেন্টস, এগুলোকে বোঝার জন্য, জিওলজিক্যাল বা এনভায়রনমেন্টাল বিভিন্ন ইভেন্টস বোঝার জন্য কী করা হয়, রেডিও ওয়েভটাকে তুমি কাছে লাগাতে পারো। আচ্ছা, এর ওয়েভলেন্থ মোটামুটি তোমার হয়ে যাচ্ছে 10⁻⁻4 থেকে 100 মিটারের কাছাকাছি, মানে প্রচণ্ড দীর্ঘ ওয়েভলেন্থ, দীর্ঘ তরঙ্গ এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এদিক বরাবর ওয়েভলেন্থ যদি বাড়ছে, তাহলে কি এবার এদিক বরাবর কী হবে, ওয়েভলেন্থ আস্তে আস্তে কমবে। আমার আস্তে আস্তে ওয়েভলেন্থ মারাচ্ছিল, মানে এদিকে এবার ওয়েভলেন্থ আস্তে আস্তে কমে যাচ্ছে, আর কি ফ্রিকোয়েন্সি এদিকে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। ঠিক ভিজিবল রেডিয়েশনের পরের যে ওয়েভলেন্থের আমি যেটা পাই সেটাকে বলা হচ্ছে ইউভি ওয়েভলেন্থ, ঠিক আছে। সেটা বলা ইউভি রশ্মি বা ইউভি রেডিয়েশন, বা যেটাকে আমি বলছি ইউভি রেস যাকে বলা হয়, ইউভি রেডিয়েশন বা যাকে বলা হয় ইউভি রেস, ঠিক আছে। আচ্ছা, ইউভি রেসটা মোটামুটি এগুলো কী জন্য ইউজ করা হয়, ইউভি রেস অনেক কাজে, ল্যাবে ট্যাবে বিভিন্ন কাজে ইউজ করা হয়। তাহলে কি সায়েন্টিফিক ল্যাবে ইউজ করা হয়, সায়েন্টিফিক ল্যাবরেটরিতে ইউজ করা হয়, ঠিক আছে। সায়েন্টিফিক ল্যাবে ইউজ করা হতে পারে। বা ইউভি তোমার ওয়েভটা কি আমাদের পক্ষে হার্মফুল না হার্মলেস, অবভিয়াসলি হার্মফুল, কারণ কি ইউভি রেসটা তো সূর্য থেকে, মানে যেটাকে বলা হয় অতিবেগুনি রশ্মি। ইউভি রেস মানেটা কি, যেটা বলা হয় অতিবেগুনি রশ্মি, এটা কি সূর্য থেকে সবসময় আসছে, আমাদের শরীরে পড়লে কী হবে, স্কিন ক্যান্সার হতে পারে, এই জন্য ওজন লেয়ার উপরে থাকে, এটাকে আটকে দেয়। তাহলে কি এটা আমি বলতে পারি এটা কি হার্মফুল, এটা খুব ক্ষতিকারক, ঠিক আছে। তাহলে এটা খুব ক্ষতিকারক। এর মোটামুটি তোমার ওয়েভলেন্থটা ভ্যারি করে, মোটামুটি 0.01 অ্যাংস্ট্রম থেকে মোটামুটি তোমার এটা 3500 অ্যাংস্ট্রমের কাছাকাছি, 0.01 অ্যাংস্ট্রম থেকে মোটামুটি 3500 অ্যাংস্ট্রমের কাছাকাছি এটা তোমার ভ্যারি করে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসছে ইউভির পরে আসছে এক্স রে। এক্স রের ওয়েভলেন্থ আরও কম, কিন্তু ফ্রিকোয়েন্সি বেশি। আচ্ছা, এক্স রের ক্ষেত্রে কী হচ্ছে, বলছে এক্স রেটা এটা হার্মফুল না হার্মলেস, অবভিয়াসলি হার্মফুল, কারণ তুমি এক্স রে তোমার শরীরে একবার চালানো হলো, ঠিক আছে, ওইটা যদি তোমার শরীরে বারবার চালানো হয় এবং অনেকক্ষণ ধরে যদি তোমার শরীরে ফেলে রাখা হয়, যখন এক্স রে যদি কেউ করো, কারণ যদি হাড় ফাড়ে ভেঙে যায়, দেখেছো যে খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এক্স রেটা চালিয়ে দিল, ওটা কিছুক্ষণ তোমার শরীরে রাখে না, রাখলেই তোমার শরীরে অনেক কিছু ক্ষতিকারক ব্যাপার স্যাপার হয়ে যেতে পারে,
ঠিক আছে, শরীরে তোমার সেল নষ্ট করে দিতে পারে, কোষ নষ্ট করে দিতে পারে, অনেক কিছু হতে পারে। তো এটা কী কাজে ইউজ করা হয়? এটা কি মেডিকেল পারপাসে ইউজ করা হয়। তাহলে মেডিকেল পারপাসে ইউজ করা হয়। আচ্ছা, এটা কি? এটাও সেম, হার্মফুল। ঠিক আছে, এটা কত? মোটামুটি এর ওয়েভলেন্থ কত হচ্ছে? তাহলে এর ওয়েভলেন্থ হচ্ছে 10⁻⁻12 মিটার থেকে 0.01 অ্যাংস্ট্রোম অবধি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আসছে, এটা খুবই ক্ষতিকারক, সেটাকে বলা হচ্ছে কি গামা রে। গামা রে বা গামা রশ্মি। গামা রশ্মি তো পড়েছো, আলফা বিটা গামা বের হয় তো তেজস্ক্রিয় মৌল থেকে। তাহলে সেখান থেকে কি হয়? এই গামা রশ্মিটা হচ্ছে যদি তোমার শরীর চালনা করে দেওয়া হয় না, কিছুক্ষণ পর তোমার শরীর ফুটো করে বেরিয়ে যাবে, মানে এর ভেদন ক্ষমতা এতটাই বেশি। তো এটা হচ্ছে ভেরি হার্মফুল। ঠিক আছে, এটা হচ্ছে ভেরি হার্মফুল। ঠিক আছে, এটা তাহলে কোথায় ইউজ করা হয়? ইউজ কোথাও না, অ্যাটমিক বোম যখন ইউজ করা হয়, এখানে অ্যাটমিক বোম টোম যখন তুমি ফেলবে তখন কি হবে? ওইখান থেকে এইসব বেরোবে, আলফা বিটা গামা। বেসিক্যালি গামাটাই বেশি ক্ষতিকারক। ওই গামা কী করবে? সব ভেদ করে বেরিয়ে যায়, মানুষজন মরে যায়, পুড়ে যায়, অনেক কিছু হয়। ঠিক আছে, তাহলে এর ওয়েভলেন্থটা মোটামুটি ভ্যারি করবে 10⁻⁻15 মিটার থেকে 10⁻⁻12 মিটারের কাছাকাছি। ঠিক আছে, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে, তার তো বলার কিছু নেই, এটাকে বলা হচ্ছে কসমিক রেইস, বা যেটাকে বলা হচ্ছে মহাজাগতিক রশ্মি। কসমিক রেস এ তো হার্মফুল বলে আর লাভ নেই। এটা বেসিক্যালি মানে এইসব জিনিসপত্র, এইসব রেডিয়েশন বেরোয় মোটামুটি অ্যাবাভ 5000 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এইসব রেডিয়েশন কোনো একটা জায়গা থেকে বেরোতে পারে। কোথা থেকে বেরোয় এইসব জিনিসপত্র? কোনো যে একদম নক্ষত্র যেগুলো হচ্ছে প্রচণ্ড মানে এনার্জিতে জ্বলছে, খুব টেম্পারেচারে জ্বলছে, ওখান থেকে বেরোয়। মানে সূর্যের যে কেন্দ্র আছে বা কোনো নক্ষত্রের যে কেন্দ্র আছে সেখান থেকেই কসমিক রেস বেরোতে পারে। মানে আমি যে বলতে পারি যে সেন্টার অফ হট স্টার্স বা গরম যে বিভিন্ন রকম নক্ষত্র আছে, সেই নক্ষত্রের যে সেন্টার, সেখান থেকে এইসব জিনিসপত্র বেরোয়, খুব হার্মফুল। মানে ঝলসে দেবে, ওসব বলে আর লাভ নেই, যথেষ্ট ক্ষতিকারক। তাহলে এর ওয়েভলেন্থটা বলে দিই। এর ওয়েভলেন্থ হচ্ছে 10⁻⁻, মোটামুটি 15, বা এর থেকেও কম, বা এর থেকেও আরও কম। 10⁻⁻15 মিটারের থেকেও আরও কম। বেসিক্যালি 10⁻15টা লোয়েস্ট ভ্যালু, হ্যাঁ, তার থেকেও আরও কম। ঠিক আছে, তাহলে এই মোটামুটি তোমার আমি কিছু কিছু মানে তোমার যেটা তোমার এই ইএমডব্লিউ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কিছু কিছু যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেগুলো আমি তোমাকে বলে দিলাম। এগুলো হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের ফ্রিকোয়েন্সি, তার ওয়েভলেন্থ সম্পর্কে একটু আইডিয়া দিলাম, যে এগুলো কী কী বেসিক্যালি কী কী কাজে লাগে, কী কী জিনিসপত্র হয়, কী কী করে। তো বেসিক্যালি এই জিনিসগুলো একটু ইনফরমেটিভ ব্যাপার স্যাপার, এগুলো জেনে রাখাটা ভালো। ঠিক আছে, তাহলে মোটামুটি এইগুলোকে আমি দৃশ্যমান আলোর মধ্যে ফেলি, যেগুলো দেখতে পাই একদম ক্ষতিকারক না। তার উপরেরগুলো যেগুলোর ওয়েভলেন্থ যেগুলোর বেশি, সেগুলো ক্ষতিকারক না, কিন্তু ওয়েভলেন্থ যাদের কম, অর্থাৎ তাদের ফ্রিকোয়েন্সি বেশি, তারা কিন্তু ক্ষতিকারক হতে আরম্ভ করে দিয়েছে। তো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি, ম্যাক্সওয়েলের তরঙ্গটা কি, সব বললাম। একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কী কী নেচার থাকতে পারে, তার যে বিভিন্ন রকম টার্ম, ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, ওয়েভ নাম্বার, ঠিক আছে, তার ভেলোসিটি অফ ওয়েভ। তার সঙ্গে সঙ্গে আজকে কি বললাম? তার সঙ্গে সঙ্গে বললাম যে আজকে বিভিন্ন রকম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে ডিসকাস করলাম, তাদের ওয়েভলেন্থ, তাদের ফ্রিকোয়েন্সি, তাদের নেচার সম্পর্কে ডিসকাস করলাম। তাহলে আজকের এই পর্যন্ত। ব্ল্যাক বডি এনার্জি রেডিয়েশনটা আমি পরের লেকচারে করিয়ে দেবো। ওকে, চলো টাটা।